আমরা মানুষ এরকমই প্রাণী, তো সব মানুষই এরকম। দেখো পেছনে লাগা মানুষের স্বভাব আর যাবে না সেরকম। এর লেজ ছিল, কিন্তু আমার ছেলে কি করেছে, লেজ ধরে টেনে টেনে খেলে খেলে তার লেজ ছেড়ে দিয়েছে। লেজ কোথায় এখন আমি জানি না, তার মুখটা এই যে ওই জন্য শুকনো শুকনো হয়ে গেছে। তো এখন আমি এর লেজটা সেলাই করব, এই হলো ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, মুখে সোচ, তো মুখে সুচ ছিল তার কারণ ওই যে পেছনটা সেলাই করব। তাহলে বন্ধুরা গুড আফটারনুন, এখন দুপুর হয়ে গেছে আর আমার ছেলেকে একটু খাওয়াতে বাকি আছে, সেই জন্য ভাবলাম এটা সেলাই করে নিই। পুরো অবস্থা তার খারাপ করে দিয়েছে, এই যে এটা সেলাই করে নিই। রান্নাবান্না হয়ে গেছে আর এই কুচুমুচুটার অবস্থা খারাপ করেছে। এই কুচুমুচুটার মুখটাও শুকনো হয়ে গেছে। তোমরা কেমন আছো বলো? আমরা মোটামুটি ভালো আছি, কেটে যাচ্ছে, রক্ত পড়ছে না, এরকম একটা ব্যাপার। মোটামুটি কাটছে, কেটেই যাচ্ছে। সময় তো আর কারোর জন্য আটকে থাকে না, তুমি যেমনই থাকো না কেন। বাবা ওটা নেয় না, আমি সেলাই করবো শোনা, এটা সেলাই করে দিই, এটা ছেড়ে গেছে না বাবা। তো ভালো খারাপ যেমনই থাকি, ঘড়ির কাঁটা তো আর আটকে থাকবে না, এগুলো ব্যাপার। রান্নাবান্না যেহেতু সব হয়ে গেছে, তো ভাবলাম এটাই একটু সেলাই করে নিই। ওর খাওয়াতেও বাকি আছে, সেই জন্য এটা সেলাই করতে বসলাম। তো কি বলতো, মানুষের স্বভাবই তাই, মানে ও বাচ্চা মানুষ, লেজ ধরে টানাটানি করেছে, খুলেছে লেজটা, কোথায় চলেও গেছে বললাম যেটা। তো আমরা কি করি, আমরা সব মানুষই, যে মানুষকে একটুখানি নরম পেলে তার পেছনে যেমন লাগে, আবার মানুষ কি বলবো পেছনে কথা বলতেও ছাড়ে না। কারোর মন বুঝে, আবার মন রক্ষা করার জন্য আমরা সামনাসামনি কিছু বলতে পারি না, সেটা নিয়ে পেছনে আলোচনা করি। কিন্তু আমার মতামত হচ্ছে সামনাসামনি বলে দেওয়াই ভালো, তাই না? পেছনে মন রাখা কথা, সামনে মন রাখা কথা বললাম, পেছনে আর এক রকম কথা বললাম, ওই মানুষটা যখন জানতে পারবে দেখবে অনেকটা কষ্ট লাগে। তো আমার মনে হয় সামনাসামনি মোকাবিলা করে নেওয়া ভালো কোনো কিছুর। আর আবার নরম মানুষের পেছনে লাগে, অনেক শক্ত মানুষ যারা হয়, সেটাও অন্যায়। নরম মানুষ পেলে দেখবে অনেকে পেছনে লাগে। সে যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন এটা সেলাই করে নিই। তো সেলাই করা মানে জাস্ট বড় বড় করে আটকে যাওয়ার মতো সেলাই করে দেব, বেশি দিন টিকবে না। আমার ছেলে আবারও খেলবে। ওই যে পেছনে লাগা, তো পেছনে আর হয়তো লাগতে পারবে না, কারণ লেজটাই তো নেই। তো আমাদের সবারই উচিত নিজেকে শক্ত করে রাখা, নাহলে না সত্যি কারেরই পেছনে লাগার মানুষের অভাব নেই। কেউ কারোর ভালো যেমন দেখতে পারে না, আবার মানে কি বলবো, উচিত কথার থেকে অনুচিত কথাই এখন বেশি। তো সে যাই হোক, আমি ওটা সেলাই করে নিয়ে ছেলেকে খাইয়ে নিজে খেতে চলে গেলাম। আর আজকে আমাদের হয়েছিল দেখো ডাল, কুঁদরি ভাজা, এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এটা মোটা মোটা করে আমি ঠিক নামানোর আগের মুহূর্তে দিয়েছি। আর কুঁদরিগুলো দুফালি করেছি, মোটা মোটা আছে, তাহলে মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে। আর এখানে আছে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে মাছ, অনেক দিনের মাছ ছিল ফ্রিজের মধ্যে, সেটা আমি শুধুমাত্র 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর উচ্ছেটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে কি করেছি বলো তো, মাছ আলু সব ভাজা ভাজা করে একটু সর্ষে আর সর্ষের তেল নামানোর আগে দিয়েছি, খেতে হেভি হয়। আর এক টুকরো পেঁয়াজও নিয়েছি, নাহলে আমার খেতে ভালো লাগে না। তো খেতে বসে গেলাম, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে তাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 5টা 20। তো ঘুমিয়ে পড়েছিলাম, মনে হয় 4টে 4:30 দিকে উঠেছি, ঘুম ছাড়ছে না। ওইদিকে ঝাঁট দিতে হবে, জামা কাপড় তুলতে হবে, সেই জন্য আমার ছেলে ঘুমোচ্ছে এখনও। তো দেখো এই যে 3-4টে বেডশিট প্রায় শুকিয়ে গেছে বলে আলাদা, আর ওই চেয়ারগুলো কিছু শুকোয়নি, সেই জন্য আলাদা, ওগুলোর ব্যবস্থা পরে করব। আগে আমার ছেলে ঘরটা করে রেখেছে। দেখো দুপুরবেলায় মানে ওকে খাইয়ে আমি যতটুকু সময় খাচ্ছিলাম ফোন চালিয়ে দিয়েছিলাম, তাও হয়নি। এখানে শুধু ওর খেলনা আছে তা নয়, ঘরের সমস্ত কিছু আছে, হাতা খুন্তি গ্রেটার এটা সেটা, তো এগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ওইগুলো না গুছোলে একটা ঘরের মধ্যে তো ঝাড় দেবো, সন্ধে দেবো, ঝাড় না দিলে তো সন্ধে দেওয়া যাবে না। তো জামা কাপড়গুলো রেখে আমি ওগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম, সেই জন্যই তাড়াতাড়ি করে। আরও উঠে গেলে ওইগুলো আর গুছোতে দেবে না, আবারও ঢেলে দেবে। সারাদিনে মনে হয় 100 বার ঢালে আর 100 বার আমি গুছোই, কিছু করার নেই। তো অবশেষে আমি গুছিয়ে উঠতে পেরেছি। এই যে আর একটা খেলনা দেখো, কৌটো বোতল সব ওর খেলনা, আমরা বলে ঘরের সব জিনিস। আর এইদিকে এইগুলো ছিল চিরুনি, সাঁড়াশি, খুন্তি, তারপরে এই ডগি বগিগুলো উপরে রেখেছি, আর ওই যেগুলো নিচে রাখা সেগুলো রেখেছি। জুতোও ছিল ওই খেলনার মধ্যে, ওরই জুতো, সেটা আলাদা করে রাখলাম। তারপরে না সন্ধে দিয়ে
ওকে একটু নিয়ে রাস্তার দিকে ঘুরতে গিয়েছিলাম। তারপরে দেখি জেসিবি দিয়ে রাস্তা ঠিক করা হচ্ছে, সেটা জানতাম না, বেরোনোর পরে জানতে পেরেছি। এই যে আমার ছেলে ভয় পাচ্ছে গাড়িটা দেখে, মাটি কাটছে তো, ওর দেখে ভয় মতো লেগেছে, আবার ভালোও লাগছে, এরকম একটা ব্যাপার বুঝতে পারছি আমি ওর ব্যাপার স্যাপার দেখে। তো সেটাই একটুখানি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, দেখ বাবা কেরম মাটি কাটছে, মানে না ওই জল পাইপ লাইনের কাজ হচ্ছিল, বুঝেছো, ওই দেখো মাটিগুলো ফেলে দিচ্ছে আবার। তো ঘরে এসে ও আবার ওইগুলো সব ছড়িয়ে দিয়েছে, কুড়িয়ে ঘরে নিয়ে এলাম, এসে একটুখানি নিমকি ঢাললাম, আমি চা খাবো, তাই নিমকিটা বাটির মধ্যে যেই ঢেলেছি ও বাটি নিয়ে বসেছে, একটা খাবে কি ঠিক নেই, সব ছড়াবে, কিন্তু বাটি শুদ্ধ নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো একটা গালে দিয়ে একটা ও ডগিকে খাওয়াচ্ছে, দেখো। তো ডগি কি আর খাবে, ওরকম দুষ্টুমি করতে মানে করেই যাচ্ছে। তারপরে না আমি রান্না করতে চলে গেলাম, রাতে আজকে করব রুটি আর আলুর দম। তো দেখো এখানে রেখেছি, এদিকের পেঁয়াজ রসুনটা আমি কুচিয়ে দেবো, তেজপাতাটা দেবো, আর এইদিকে যে পেঁয়াজ টমেটো আদা আছে আমি একসঙ্গে বেটে নেব। আলুর দমটা এরকম করে দেখো, রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য আমি আদা আর যেগুলো বাড়বো সেগুলো মিক্সির জারে একসাথে দিয়ে দিচ্ছি, জারটা মানে ওগুলোর তুলনায় ছোট হয়ে গেছে, যাই হোক দিয়ে দিচ্ছি। তো একসঙ্গেই এগুলো আমি পেস্ট করবো বলে একসঙ্গেই দিচ্ছি। তো দেওয়ার পরে আর এইগুলো দেখো, রসুনটা না এইভাবে কুচিয়ে রেখেছি, এইভাবে করে দেখো, রুটির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে কড়া বসিয়ে দেখো দিয়েছি, কড়ার মধ্যে একসঙ্গে একটুখানি পাঁচফোড়ন আর গোটা জিরে, তারপরে আমি আলুটা দিয়ে দিচ্ছি, কোনো রকম সেদ্ধ করা কিন্তু আলু নয়, এটা একদম কাঁচা আলু, ধুয়ে রাখা ছিল জাস্ট। তো আলুটা তেলটা তাতিয়ে দিয়েছি প্রচণ্ড, আলু দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভাজবো। যখনই আলুটা লাল লাল একটু চলে আসবে, হওয়া শুরু করবে, এখন কিন্তু কোনো রকম নুন টুন তোমরা দিও না, যদি আমার এই প্রসেসটা কখনো করে খাও, আর আমি অনুরোধ করব করে খেয়ে দেখো, খেতে কিন্তু মাস্ট লাগে। তো তারপরে দেখো রসুন আর পেঁয়াজ কুচিটা তেজপাতাটা আমি দিয়ে দিলাম, আলুটা যে একটু লাল লাল হলো, তো ওটা দিয়ে দেওয়ার পরে আবারও কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, এতেই কিন্তু আলু প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তো ওটা দেওয়ার পরে দেখো একটু আবারও লাল হয়ে গেছে পেঁয়াজ রসুন, তারপরে আমি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ওই যে বাটা মশলাটা ছিল ওটা, আর হলুদ নুন সব দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে ভালো করে কষাবো। তো মশলাটা আমি পুরো দেবো না, অনেকটা হয়ে গেছে, যেহেতু টমেটো ছিল, পেঁয়াজ টেঁয়াজ ছিল, তো হাফ মতো দিলাম, আর হাফ আমি রেখে দেবো। তো সব কিছু দেওয়ার পরে ভালো করে না কষাতে হবে একটুখানি জল দিয়ে, তাহলে কী হবে, আমি তেল যদিও অনেকটা দিয়েছি যাতে একটু স্পাইসি স্পাইসি খাবো রুটির সাথে, কিন্তু আলুটা দেখো হাফ হাফ আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেটা বললাম। এবারে যখন আবার একটু জল দিয়ে কমিয়ে কষাবো না, আলু একদম সেদ্ধ হয়ে যাবে, অল্প জল দিলেই হবে। তো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ রুটির তরকারি তো হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি নয়, আবার হালকা মতো মিষ্টি দিতে হবে, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে, ভাতের সঙ্গে মিষ্টি কিন্তু খুব একটা যায় না, কিন্তু রুটির সঙ্গে হালকা মিষ্টি হলে কোনো অসুবিধে হয় না, হালকা মিষ্টি মানে জাস্ট মশলাগুলোর টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো দেখো আমার কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, আর কালারটা কেমন আসছে, খেতে কিন্তু খুব খুব সুন্দর হয়, এইভাবে তোমরা করে দেখো, ফোড়নে ওইসব দেবে, তারপরে এইভাবেই পেঁয়াজ আদা আর টমেটো একসঙ্গে বেটে নেবে, রসুনটা কুচিয়ে দেবে, আমি অনুরোধ করছি। তো খেয়ে একবার হলেও দেখো। তো তারপরে দেখো আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে মানে হয়েই গেছে, আমি জাস্ট একটুখানি গরম মশলা দেব, গরম মশলা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব, দিয়ে 2-5 মিনিট ওই অবস্থায় রাখবো, তারপরে নামিয়ে নেব, মানে গরম মশলার গন্ধটা যাতে ওর মধ্যে ভালোভাবে চলে যায়। তো গরম মশলাটা সেই জন্য আমি দিয়ে দিলাম। এবারে কী করবো, এটা একটু নাড়িয়ে নিয়েছি, এরপর ঢাকাটা দিয়ে দেবো, আর ওইদিকে আটা মাখা হয়নি, সেজন্য আমি আটা মাখতে চলে গেলাম, যেহেতু রুটি হবে বললাম। তো তারপরে আমি তরকারিটা ঢেলেও নিলাম, আটা মেখে তরকারিটা ঢাললাম, দেখো দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অসাম হয়, এভাবে প্লিজ একবার হলেও করে ট্রাই করে দেখো কেমন। আমার রিকোয়েস্ট থাকলো সবার, মানে যে আমার ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে, তোমরা হয়তো অনেক ভালো রান্না পারো, অনেক কিছু করে খাও, কিন্তু আলুর দম অনেক রকমভাবে একটা রান্না করা যায়, শুধু আলুর দমই নয়, সব কিছুই, আমি একটা রান্না একরকমভাবে কোনোদিন করি না।
তো যেদিন যেমন আমার মাইন্ডে আসে আমি সেদিন সেরকম করি। তারপরে দেখো রুটিগুলো আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, রাতও হয়ে গেছে। আর যে ওইদিকে আলুর দমটাও হয়ে গেছে, আর এদিকে রুটিটা হয়ে গেলেই আজকের মতো রান্না কমপ্লিট। তো রুটি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেও যে দেখতে পাচ্ছ খেলা করছে, আর এখন ঘড়িতে বাজে 12:25। কিন্তু আমার ছেলে এখনো ঘুমোচ্ছে না, কখন ঘুমোবে ঠিক নেই, ঘুমোতে বড্ড দেরি করে প্রত্যেক দিন। এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেটা একদমই ভালো লাগছে না, মানে তার জন্য ভীষণ মন খারাপ হয়ে গেছে। সেটা কি বলতো, সেটা হলো এই যে ফোন দেখতে পাচ্ছ, ওই দিকে তাকিও না, কারণ ওইটা আমি অনেকবার গুছিয়েছি। সারাদিন যেটা হয় সেটা এখনও হচ্ছে, মানে গোছানোর শেষ নেই আর ঢালারও শেষ নেই, সমস্ত আবার ঢেলেছে। তো যাই হোক, এই যে ফোন পুরো খুলে গেছে, মানে ডিসপ্লে পুরো খুলে গেছে, আর এই যে এই জায়গাগুলো ফেটে গেছে, ফ্রিজের উপর থেকে পড়ে গেছে। একটা ফোনে তো আর সব কাজ হয় না। আমার ছেলে কখনো ফোন দেখে, গার্ডার দিয়ে বর্তমান রেখেছি, ওর বাবাকে বলিনি এখনও, ভয়ে আর কাজে আছে সেজন্য বলিনি, টেনশন করবে। সংসারের এমনি খুব চাপ, এমনি সংসারের ভীষণ চাপ, তারপরে এখন যদি আমি এই ফোন ভাঙার কথাটা বলি না, মনটা খারাপ হয়ে যাবে আর চাপ নিয়ে নেবে, সেজন্য আমি কিছু বলিনি। ফোনটা হঠাৎ করে ভেঙে গেছে, মানে আমার ছেলে আজকে বলতে গেলে 9:30 থেকে 11:30 পর্যন্ত আমার একটা যুদ্ধ চলেছে, মানে মাথাটা তো একদম ধরে গেছে, চোখ মুখ দেখে জানি না কি বুঝতে পারছো, সমানে কান্না করে যাচ্ছে। মানে কি বলবো, সত্যি একটা বাচ্চাকে মানুষ করতে গেলে ঘরে 2-3টে মানুষ না থাকলে খুব প্রবলেম। এবারে একাকি মানুষ হয় না বা করা হয় না হয়, কিন্তু যে মা করে সে জানে সত্যি কতটা অসুবিধে হয়। তো ও ভীষণ জ্ঞান করছে আর কান্না করেই যাচ্ছে, থামছিল না। তারপরে হঠাৎ করে ফ্রিজে ধাক্কা লেগেছে, আর ফোনটা ফ্রিজের একদম মাথায় ছিল, সামনাসামনি, তো পড়ে গেছে, উপর হয়েই পড়েছে এইভাবে, মানে এইভাবে পড়লে কিছু হতো না, পড়েছে এইভাবে, তো পুরো এরকমভাবে ভেঙে গেছে। হ্যাঁ বাবা, একটু কান্নাকাটিও করে ফেলেছি, সেই জন্য চোখ মুখগুলো এরকম হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ভেঙে গেছে বাবা, সেজন্য মন ভীষণ খারাপ, ভালো লাগছে না। আর এই যে ঘড়িতে দেখলেই 12:30 প্রায় বাজে, ও কখন ঘুমোবে ঠিক নেই। ও ঘুমানোর পরে এই ভিডিওটা এডিট করব, তারপরে গিয়ে শোবো সেই 3টে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে দিনটা সত্যি আমার ভীষণ খারাপ গেল, আমার ফোনটা ভেঙে গেছে বলে না, আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। তো চলো, কিছু তো করার নেই, যদি ঠিক করা যায় যাবে, না হলে গেল। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।